শুনেছ, বাইরের বানের জলের গতি যেভাবে বাড়ছে তাতে আমাদের ভাঙা ঘরে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। হ্যাঁ সাবিত্রী, তুমি ঘরের সব জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা এখনই ওদিকের সরকারি আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হব। কিন্তু আমাদের এই সাধের ঘর বাড়ি হুট করে ছেলে ওরকম ভাবে কোথায় চলে যাব? নিজের মনের ভেতরটা কেমন লাগছে। বিপদ কখন কিভাবে হুট করে চলে আসে তা তো আর আগে থেকে মুখে বলে কয়ে আসে না সাবিত্রী। হ্যাঁ, আশ্রয় কেন্দ্রে অন্তত আমরা চারদিকের বানের নোংরা জল আর এই কড়া বর্ষার বিপদের থেকে ভালো থাকবো। তাছাড়া আমাদের সম্মানিত কানাই বাবু ওদিকের দালানে গ্রামের সব মানুষদের জন্য ভালো খাবারের ব্যবস্থাও করেছেন। তিনি ভালো মানুষ, তবে তুমি আর কথা না বাড়িয়ে ওদিকে চটের থলেটা শক্ত করে হাতে তুলে নাও। আমি থলে নিয়েছি সাবিত্রী, তুমি নিজের পায়ের চটি জোড়া পরে নাও। বানের জল বারান্দার উপর উঠে এলো বলে। চান্দু, তুই আর এক মুহূর্ত দেরি না করে ওদিকের আশ্রয় কেন্দ্রের সব জিনিসপত্র আর ভালো খাবার জোগাড় কর। হ্যাঁ কানাইবাবু, আমি সকাল থেকেই গ্রামে যুবকদের সাথে নিয়ে চাল ডাল আর শুকনো আহার মজুত করে কাজ করছি। যদি গ্রামের দোকানে ভালো আহার না পাওয়া যায় তবে তুই শহর থেকে গাড়ি আনিয়ে নে। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না কানাইবাবু, এই বানের দিনে গ্রামের কোনো মানুষের যেন কষ্ট না হয় আমি দেখছি। আমার এই সংসারে অনেক ধন দৌলত আছে চান্দু। এই চরম বিপদের দিনে গ্রামবাসীদের পাশে দাঁড়ানোই আমাদের আসল ধর্ম। আপনি মহান আর পরম দয়ালু মনের কথা বলেছেন কানাইবাবু। আপনার এই আদেশ আমি একবারে পুরোপুরি পালন করব। তুই ওদিকের উঁচু মাঠের চালার নিচে কিছু শুকনো কাঠের ব্যবস্থাও করিস, যাতে রাতে আলোর কোনো সমস্যা না হয়। আচ্ছা কানাইবাবু, আমি এখনই সব ব্যবস্থা গুছিয়ে নিতে হাটের বড় আড়তের দিকে রওনা হচ্ছি। সাবিত্রী, ওদিকের কোণে বসা ওই ছেলে আর মেয়েটিকে তো আমাদের গায়ের মুখ বলে মনে হচ্ছে না। হ্যাঁ শুনেছ, ওনারা হয়তো অন্য কোনো দূরের গ্রাম থেকে বানের জলে ভেসেই নতুন আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছেছেন। ভাই, তোমরা কোন পাড়া থেকে এই দুর্যোগের দিনে আমাদের এই ছোট আশ্রয় কেন্দ্রের মাঝে এসে আশ্রয় নিলে? দাদা, আমরা দূরের এক গাঁ থেকে এসেছি। বন্যার তোড়ে আমাদের নিজেদের সব ঘরবাড়ি একেবারে পুরোপুরি ভেসে গেছে। আমাদের মাথা গোজার মতো আর কোনো জায়গা অবশিষ্টই তো নেই দাদা, তাই প্রাণ বাঁচাতে ওদিকের পথ ধরে এখানে এলাম। তোমরা নিজের মনে আর কোনো নতুন ভয় রেখো না ভাই। তোমরা এই মাদুরের এক কোণে আরাম করে বসো। হ্যাঁ কবিতা, আমাদের এই গ্রামের সম্মানিত মোড়ল কানাই বাবু এখানে সবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আসুন কানাই বাবু, আমাদের এই আশ্রয় কেন্দ্রের চারিদিকের সব ব্যবস্থা সুন্দর আর পরম শান্তিময় উপায়ে চলছে। গোপাল, তোদের এখানে খাওয়া দাওয়ার বা কোনো প্রকার নতুন জিনিসের কোনো কমতি বা বড় অসুবিধে হচ্ছে না তো? ভাই বিক্রম, ঠান্ডা মেঝের উপর একলা কাঁচুমাচু হয়ে কষ্ট করে বসে আছো কেন? দাদা, আমাদের নিজেদের কোনো কাঁথা বা কম্বল সাথে নেই গো। এই ঠান্ডা মেঝের উপর কবিতা কষ্ট হচ্ছে। সাবিত্রী, তুমি আমাদের ওদিকে ছোট পোটলা থেকে একটা ভালো গরম কম্বল এনে এ ভাইদের গায়ে জড়িয়ে দাও তো। হ্যাঁ শুনছো, আমি এখনই আমাদের পোটলা থেকে গরম কম্বলটা কবিতার গায়ের ওপর যত্ন করে দিচ্ছি। বৌদি, আপনারা আমাদের এই চরম বিপদের দিনে এমন পরম দয়ালুর মতো মানুষের পরিচয় দিলেন। অনেকদিন পর আজকে রাতে আমরা দুজনে একটু পেট ভরে ভালো আহার খেতে পারছি দাদা। আপনাদের এই গ্রামের কানাইবাবু মহান মানুষ। তিনি অনেক ধনী লোক বিক্রম ভাই, তবে আমাদের এই গায়ের মোড়ল হিসেবে আমাদের সব সুখ দুঃখে সব সময় পাশে থাকে। হ্যাঁ কবিতা, কানাইবাবু নিজের সব ধন দৌলত গ্রামের মানুষেরই পরম সেবার কাজে আনন্দের সঙ্গে খরচ করেন। ওনার মতো এমন দেবতাতুল্য মানুষের ছায়ায় থাকতে পারলে যে কোনো দুঃখ সহজে দূর হয়ে যাবে বৌদি। ভাই বিক্রম,
চারিদিকের বানের জল তো একেবারে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার তো গ্রামের সব মানুষ নিজের ঘরে ফিরে যাচ্ছে। হ্যাঁ কবিতা, এই দীর্ঘ 1 সপ্তাহ তোরা দুজনে আমাদের কাছে ছিলি, তোদের এই মুখটা ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। দাদা, আপনাদের তো নিজেদের ঘর বাড়ি আছে, কিন্তু আমাদের তো ওদিকের পাড়ায় যাওয়ার আর কোনো নতুন জায়গা অবশিষ্ট নেই। এতদিন এই সুন্দর আশ্রয় কেন্দ্রের চারিদিকে মানুষের আদরে ভালো ছিলাম বৌদি। কানাইবাবুকে আমাদের জন্য আর কোনো সাহায্য পাঠাবেন না? গ্রামবাসীরা যদি এই হলের ভেতর আর না থাকে কবিতা, তবে মোড়ল মশাই তো আর এখানে কোনো নতুন সাহায্য পাঠাবেন না। তোদের এই অল্প বয়সে এমন নিরাশ্রয় দশা দেখে আমার নিজেরই বুকের ভেতরে কেমন কষ্ট হচ্ছে। ভাই বিক্রম, আমি যদি তোমাদের এই গায়ের বুকেই একটা নতুন সুন্দর থাকবার জায়গা করে দিই, তবে তোমরা এখানে থাকবে? এ কি বলছো দাদা? এমন আর পরম ভাগ্যের কথা শুনলে আমরা দুজনে এক পায়ে এই গ্রামে চিরকাল থেকে যেতে রাজি আছি গো। আপনি আমাদের জন্য এত একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিলে আমরা সারা জীবন আপনাদের এই বড় গুণ মনে রাখবো দাদা। তবে তোমরা আর অমন চিন্তিত মুখে এখানে বসে থেকো না ভাই। তোমরা এখানে বসো, আমরা গিয়ে কানাইবাবুর সাথে কথা বলি। গোপাল, তুই আজকে ভর দুপুরে এমন তাড়াহুড়ো করে আমার এই পাকা দালানের উঠোনে নতুন কি প্রয়োজনে ছুটে এলি? কানাইবাবু, ওদিকের আশ্রয় কেন্দ্রে অন্য এক দূরের গাঁ থেকে আসা দুটো অসহায় আর পরম সরল মানুষ পড়ে আছে। ওমা, এ কি কথা বলছিস গোপাল? বানের সব জল তো নেমে গেছে, তবে ওনারা এখনো ওদিকের হলের ভেতরে কেন বসে আছে? ওনাদের নিজেদের পুরো ঘরবাড়ি বানের তীব্র তোড়ে একেবারে পুরোপুরি ভেসে গেছে কানাইবাবু। ওনাদের যাওয়ার আর কোনো জায়গা নাই গো। ও, এই বিপদের কথা তুই ওনাদের এমন নিরাশ্রয় অবস্থায় ফেলে রেখে আমার এই উঠানে একা চলে এলি কেন গোপাল? ওনারা ভালো আর পরিশ্রমী মানুষ কানাইবাবু। ওনাদের যদি আমাদের এই গাঁয়ের বুকে একটুখানি থাকবার জায়গা করে দেওয়া যেত। তুই নিজের মনে আর কোনো নতুন চিন্তা রাখিস না গোপাল। আমি নিজে এখনই ওদিকের আশ্রয় কেন্দ্রে গিয়ে ওনাদের সাথে দেখা করব। আপনার এই এই পরম দয়ালু মনের খাঁটি কথা শুনলে ওনারা দুজনে খুশির সাথে নতুন জীবনের আলো খুঁজে পাবে। চল গোপাল, তুই আর অমন করে দাঁড়িয়ে না থেকে আমাকে ওদিকের আশ্রয় কেন্দ্রের হলের দিকে নিয়ে চল। বিক্রম বাবা, তোমরা অন্য গ্রাম থেকে এসে এই বানের দিনে আমাদের এই আশ্রয় কেন্দ্রে কষ্টের মুখে পড়েছ। না কানাইবাবু, আপনার এই দয়ার কারণে আমরা এই 1 সপ্তাহ সুখে আর পরম শান্তিতে অন্ন আহার পেয়েছি গো। আমি তোমাদের সব দুঃখের কথা গোপালের মুখ থেকে ভালো করে শুনেছি বাবা। তোমাদের জন্য এক নতুন ব্যবস্থা করেছি। আমাদের মাথা গোজার মতো আর কোনো জায়গা নেই কানাইবাবু। আপনার এই গায়ের এক কোণে আমাদের একটু আশ্রয় দিন। তোমরা আর অমন ম্লান মুখ করে দুশ্চিন্তা করো না। ওদিকের বিল পারে তোমাদের থাকবার জন্য এক নতুন ভিটে করা হয়েছে। এ কি বলছেন কানাইবাবু? আপনি আমাদের মতোই সামান্য মানুষকে একেবারে নতুন একটা থাকবার ঘরের ব্যবস্থা করে দিলেন। আজকে থেকে তোরা দুজন ওদিকের এই নতুন ভিটেতেই সুখে থাকবে। ওটা এখন থেকে তোদের নিজেদের আসল ঘর বাড়ি। আপনার এই পরম দয়ালু মনের খাঁটি উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না। আর শোনো বিক্রম বাবা, তোমরা চাইলে ওদিকে আমার জমা চাষবাস করে নিজেদের খাটুনি দিয়ে ভালো ফসল ফলাতে পারো। আপনাকে আমার নিজের মনের ভেতরের গভীর কোণ থেকে ধন্যবাদ জানাই কানাইবাবু। আমি মন দিয়ে আপনার জমিতে খাটব। আরে ভাই বিক্রম, তোমরা দুজনে আজকেই ভর সকালে অমন সুন্দর নতুন মিষ্টি ঠোঙা হাতে নিয়ে আমাদের এই উঠানে কেন এলে? এসো কবিতা, এসো। তোমরা যে নতুন ঘরের আনন্দ ফেলে হুট করে আমাদের এই গরিবের ঘরে এলে কেন? দাদা, আমরা তো এখন এই গাঁয়েরই আসল লোক গো। আপনাদের মতো পরম সুহৃদয় মানুষের মিষ্টিমুখ করাতে চলে এলাম। হ্যাঁ বৌদি, আপনাদের ভালোবাসার জন্যই তো আমরা ওদিকের বিল পাড়ে একটা নতুন সুন্দর ঘরের আশ্রয় খুঁজে পেলাম। তোমরা অমন বাড়তি ব্যবস্থার কথা ভেবে মিষ্টি আনতে গেলে কেন ভাই? যে কোনো নতুন সমস্যার প্রয়োজনে আমাদের জানাবে কিন্তু। শুনছো, তুমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে কবিতা আর বিক্রমকে ওদিকের পিড়ির ওপর আদর করে বসাও তো।
না বৌদি, আজ আমাদের ওদিকের নতুন ঘরে কাজ আছে গো। আমরা শুধু আপনাদের হাতের দোয়া নিতে এলাম। দাদা, আমি আগামীকাল সকাল থেকেই ওদিকের কানাইবাবু জমিতে নিজের পুরো জোর দিয়ে খাটুনি খাটতে শুরু করব। এ তো ভারী আনন্দের কথা বিক্রম ভাই। আমিও তো মোড়ল মশাইয়ের ওই জমিতেই প্রতিদিন নিজের হাতে কাজ করি। তবে তো ভালোই হলো দাদা, আজকে থেকে আমরা দুজনে একসাথে মাঠে গিয়ে আনন্দের সাথে সব কাজ গুছিয়ে রাখব। গোপাল, তুই ওদিক চেয়ে দেখ তো বাবা, বিক্রম ছেলেটা কত মন দিয়ে একা হাতে সব মাটি কোপাচ্ছে। হ্যাঁ কানাই বাবু, বিক্রম ভালো আর অসাধারণ পরিশ্রমী যুবক। ওর মতো এমন খাটুনি আমি এই গ্রামে আগে দেখিনি। বিক্রম বাবা, তুমি আর রোদের তাপে অমন অতিরিক্ত খাটুনি করে নিজের এই ছোট শরীর একেবারে পুরোপুরি হাঁপিয়ে তুলো না। কানাইবাবু, আপনার এই উর্বর জমির মাটি খাঁটি, এখানে মন দিয়ে কাজ করতে আমার নিজের আনন্দ লাগে। তোর এই সুন্দর আর একাগ্র কাজের ধরন দেখে আমার নিজের মনের ভেতরের কোণে প্রীতি জন্মেছে বিক্রম বাবা। ও তো সকাল থেকে জিরিয়ে না নিয়ে ওদিকের পুরো মাঠের আগাছা একেবারে পুরোপুরি পরিষ্কার করে ফেলেছে কানাই বাবু। তুই এভাবে পরম নিষ্ঠার সাথে নিজের সব কাজ মন দিয়ে করে যা বিক্রম বাবা, তুই নিজের জীবনে উত্তম প্রতিদান পাবি। আপনার এই মূল্যবান আর সুন্দর আশীর্বাদটুকুই আমার আগামী দিনের পথ চলবার আসল জোর হবে কানাইবাবু। আমি তোকে নিজের পক্ষ থেকে ভালো একটা পুরস্কার দেব বাবা। তুই আজকে দুপুরের পর আমাদের পাকা দালানে আসিস। গ্রামের ভাই সব, এবারের কড়া বর্ষার বাধার পরেও আমাদের জমির ফসল যে এত হয়েছে তাই বিক্রমের জন্য। কানাইবাবু একদম খাঁটি কথা বলেছেন। বিক্রম আমাদের এই গাঁয়ের নতুন সদস্য হলে ওর খাটুনির জোর প্রচুর। বিক্রম বাবা, এই নাও তোমার পরম নিষ্ঠার পুরস্কার। এই নতুন রূপোর থালাটি আমি নিজের হাতে তোমাকে আদর করে দিলাম। কানাইবাবু, আমি তো ওদিকের মাঠে শুধু নিজের ভাগের আসল কাজটুকু মন দিয়ে একাগ্রতার সাথে করেছি। তুই অমন করে লজ্জা পেয়ে নিজের হাত সরিয়ে রাখিস নি বিক্রম, এই পুরস্কার তোর নিজের খাটুনির পাওনা। কিন্তু চান্দু, গ্রামের বাকি সব খাটুনি মানুষের চেয়ে আমি নিজের আবেদন তো আমার কিছুই নয়। তুই অমন বাড়তি তর্কের কথার মুখে আনিস না বিক্রম বাবা। আমার এই দয়ালু মনের জোর তোকে রাখতেই হবে। আপনি যখন নিজের মুখে এত আদরের আদেশ করছেন কানাইবাবু, তবে আমি পরম ভক্তি করেই পুরস্কার মাথায় তুলে নিলাম। আজকে থেকে তুই আমাদের এই গাঁয়ের একেবারে আপন আর সম্মানিত মানুষ হয়ে গেলি ভাই বিক্রম। গোপালদা, তুমি আর এক মুহূর্ত ঘরের ভেতর বসে না থেকে ওদিকের বড় পাকা দালানির দিকে এসো। কিসের বিপদের কাণ্ড বলছিস চান্দু? তুই আজকে এই বর্ষাকালে অমন কড়া জ্বরে কাঁপবার মতো হাঁপাতে হাঁপাতে এলি কেন? আমাদের সম্মানিত কানাইবাবুর শরীর হঠাৎ খারাপ হয়েছে। ওনার সারা গা কড়া জ্বরে পুড়ে একেবারে পুরোপুরি নীল হয়ে গেছে। ওরে বাবারে, তুই আর সময় নষ্ট না করে ওনার মাথার কাছে গিয়ে বস। আমি এখনই বিক্রমকে ডেকে আনছি। গোপালদা, আমি ওদিকের ঘরে ফিরে গিয়ে ওনার মাথায় শীতল জল দেওয়ার সব ব্যবস্থা নিজের হাতে করছি। ভাই বিক্রম, তুই নিজের ঘরের দরজা খুলে বাইরে আয়। আমাদের পরম অন্নদাতা কানাইবাবু অসুস্থ হয়ে পড়েছেন। এ কি বিপদের কথা বলছো দাদা? চলো চলো, আমরা দুজনে মিলে এক মুহূর্ত দেরি না করে ওনার পাকা দালানের দিকে ছুটে যাই। ভাই বিক্রম, তুই তো সকাল থেকে না জিরিয়ে ওদিকের কুয়ো থেকে শীতল জল এনে ওনার সেবা করছিস। দাদা, কানাইবাবু হলেন আমাদের জীবনের আসল অন্নদাতা। ওনাকে এমন কষ্টের মাঝে রেখে আমি ঘরে যাব না। তুই এখন ধীর পায়ে নিজের নতুন ভিটে ফিরে গিয়ে একটুখানি আহার শেষ করে বিশ্রাম নিয়ে আয়। বাকিটা আমি একলা সামলাবো। না দাদা, তুমি অমন কথার মুখে এনো না। তুমি বরং ওদিকের ঘরে গিয়ে সাবিত্রী বৌদির হাতের জল খেয়ে এসো। আমি কিভাবে ওনাকে একা ফেলে যাব বিক্রম? মোড়ল মশাই আমাদের কোনো বিপদে কোনো দিন ফেলে যাননি। হ্যাঁ দাদা, ওনার মতো এমন পরম আর দয়ালু মনের মানুষের সেবা করা আমাদের দুজনেরই অবশ্য করণীয় পবিত্র কাজ গো। তুই একদম মানুষের মতো খাঁটি কথা বলেছিস ভাই বিক্রম। আমরা দুজনে মিলেই ওনাকে ভালো করে সুস্থ করে তুলব।
তুমি ওদিকের জানালার পর্দাটা আর একটুখানি ভালো করে সরিয়ে দাও দাদা, ঘরের ভেতর খোলা বাতাস আসুক। গোপাল, বিক্রম বাবা, তোরা দুজনে মিলে গত দুদিন ধরে আমার এই জীর্ণ শরীরে যেভাবে সেবা করলি তা আমি ভুলবো না। এ কি বলছেন কানাই বাবু? আপনার এই পরম দয়ালু মনের উছিলাতেই তো আজকে আমাদের পুরো গাঁ ভালো করে বেঁচে আছে। আমি এতদিন নিজের মনের ভেতরের কোণে ভাবতাম আমার কোনো ছেলে মেয়ে বা পরিবার বলতে আর কেউ অবশিষ্ট নেই। কানাই বাবু, আপনি নিজের মনকে অমন করে আর কষ্টের মাঝে ফেলে একা বা ছোট ভাববেন না গো। আজকে তোদের এই সুন্দর আর পরম ভক্তিময় রূপ দেখে আমি বুঝেছি তোরা দুজনে আমাকে নিজের আসল বাবার মতোই দেখিস। হ্যাঁ কানাই বাবু, আপনি আমাদের কাছে পরম সম্মানিত অভিভাবক। আপনার সব দুঃখে সুখে দুঃখে আমরা সারা জীবন এভাবেই পাশে থাকব। তোরা দুজনে আর দেবতুল্য মনের মানুষ বাবা, তোদের এই ভালো কাজের আসল ফল তোরা অবশ্যই ভালো করে পাবি। আমাদের কোনো বাড়তি ফলের আশা নেই কানাই বাবু, আপনি একেবারে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই আমাদের আনন্দ। তোরা দুজনে এবার ধীর পায়ে নিজের ঘরে ফিরে যা বাবা, অনেক ধকল গেছে। সাবিত্রী আর কবিতাকে গিয়ে আশ্বস্ত কর। চান্দু, তুই আর এক মুহূর্ত দেরি না করে ওদিকের পাড়ার দলিল লেখককে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ কানাই বাবু, আমি তো এখনই ওদিকের বড় হাটে যাচ্ছি। তবে হুট করে এই সমস্ত দলিলের নতুন কি প্রয়োজন হলো? গোপাল আর বিক্রম ভালো আর খাঁটি ছেলে চান্দু, আমার পরে গায়ের দায়িত্ব ওরাই ভালো করে নিতে পারবে। আপনি একদম খাঁটি আর জরুরি কথা মনে করিয়েছেন কানাই বাবু। ওনাদের মতো এমন সম্মানিত মানুষ এই গ্রামে আর নেই। তাই আমি নিজের মনে এক সিদ্ধান্ত নিয়েছি চান্দু, আমি আমার চারিদিকের সব সম্পত্তি একবারে 3 ভাগে ভাগ করব। ও মা, এ কি কথা শুনছি কানাই বাবু? আপনি নিজের সব ধন দৌলত অমন হুট করে 3 ভাগে কেন বিলিয়ে দিচ্ছেন গো? 1 ভাগ দেব গোপালকে, অন্য ভাগ দেব বিক্রমকে, আর বাকি 1 ভাগ সমগ্র গায়ের সব গরিব মানুষের জন্য লিখে দেব। আপনার এই পরম দয়ালু মনের এমন সিদ্ধান্তে আমি নিজের মনের ভেতরের কোন থেকে পুরোপুরি সহমত জানাই। তবে তুই আর ওখানে দাঁড়িয়ে না থেকে সব ভালো ব্যবস্থা কর, যাতে কালকে সকালেই দলিলের একেবারে পাকা হয়ে যায় দলিল একবারে। বিক্রম বাবা, এই নাও তোমার ভাগের আসল দলিলের কাগজ। আজকে থেকে আমার সম্পত্তির 1 ভাগ তোমাকে দিলাম। এ কি আজব কথা বলছেন কানাই বাবু? আমি আপনার দেওয়াই সম্পত্তি নিজের ভাগের জন্য নিতে পারবো না। ওমা, তুমি নিজের মনে এত লোভ এক নিমেষে সামলে আমার বাড়িয়ে দেওয়াই নতুন দলিল অমন করে ফিরিয়ে দিচ্ছ কেন? আপনি আমার ভাগের সমস্ত সম্পত্তি গায়ে গরিব অনাথ মানুষের সেবার কাজে একবারে পুরোপুরি উন্মুক্ত করে দিন। হ্যাঁ কানাই বাবু, বিক্রম একদম মনের মতো কথাই বলেছে। এই বিলপাড়ের ছোট ভিটেটুকু ছাড়া আমাদের নিজেদের আর কিছুরই লোভ নেই। আমাদের এই গ্রামের মানুষজন ভালো আর পরম সরল। ওনারা যখন খুশি আপনার জমিতে চাষাবাদ করে সুখে আহার করুক। তোদের এমন আর পরম দয়ালু মনের খাঁটি কথা শুনে আমার নিজের বুড়ো বুক একেবারে পুরোপুরি ধন্য হয়ে গেল বাবা। আপনি সব জমি গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করে দিন কানাইবাবু। মানুষের মুখে অন্ন তোলবার চেয়ে বড় সুখ এ জীবনে আর নেই। হ্যাঁ কানাই বাবু, আমার এই ছোট ঘরেই আপনাদের সবার ভালোবাসার বন্ধনে সুখী আর পরম শান্তিতে চিরকাল থাকবো।